গতকাল বান্ধবীকে কল দিতে গিয়ে ভুলবশত সেনাবাহিনীর এক মেজরের নম্বরে কল করে গালাগালি করার পর কায়রা জেনেছে তার পরিচয়। সেই থেকেই ভীষণ ভয়ে ভয়ে আছে চঞ্চল হরিণীটি। যদিও পরিচয় পাওয়ার পর মুহূর্তেই নম্বরটার অবস্থান দিয়েছে ব্লকলিস্টে। তবুও ভয়ের পরিমাণ 1 ইঞ্চিও হ্রাস হয়নি তার। খুলনা বিশ্ববিদ্যালয়ের বৃহৎ ক্যাম্পাস। চতুর্দিকে সবুজের সমারোহ বেষ্টিত এক শান্তির উদ্যানে ঘাসের উপর দুহাঁটু ভাঁজ করে বসে আছে 6 সদস্যের এক অন্তরঙ্গ বন্ধুমহল। সমগ্র বিশ্ববিদ্যালয় জুড়ে দ্য ব্লুম ক্রু নামে খ্যাত এই দলবলের প্রত্যেকেই খুলনা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী। সদস্যদের রয়েছে একে অন্যের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র বৈশিষ্ট্য। কথায় আছে না একের ভেতর সব। তবে এদের ক্ষেত্রে কথাটা উল্টে হয় 6-এর ভিতর সব। নিহার, মেধা, কায়রা, ইভান, রুশাফ, তুজাছা সদস্যের 6 রূপ। এ যেমন এখন সদ্য ভূমিষ্ঠ পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ বাচ্চাটার মতো মুখ করে বসে আছে এলাকার এমপি মহোদয়ের একমাত্র ছোট কন্যা কায়রা ইয়াসির। আর পাশে তার খিল্লি উড়াচ্ছে বাকি 5 জন। শেষমেশ মেজাজ হারিয়ে হাতে থাকা ক্যানটা দূরে ছুড়ে মেরে সে বলল, হিজোয়াড্ডা ইয়ার, অন্তত বোঝ এটা। আমি তাকে কত গালাগালি দিলাম। ঠিক সব দোষ এই মেধাটার। হারামি যদি কাল প্রেজেন্টেশনটা মিস না করতে তাহলে আমি ওকে কল করতাম না আর গালাগালিও দিতাম না গু। এতক্ষণের দমফাটা হাসির রেশ কমিয়ে এবার বোকা কণ্ঠে মেধা বলল, মানে কি ভাই? নাম্বারের ডিজিট ভুল বসিয়েছিস তুই, গালাগালি করেছিস তুই, আর এখন যত দোষ এই মেধা ঘোষ। বললেই হল। বাকি 5 জন সায় জানিয়ে বলল, হ্যাঁ, নিজের দোষ মেধার ঘাড়ে দিস না কায়া। কায়রা অবিন্যস্ত কেশরাজ ক্ষিপ্র বেগে দুহাতের মুঠো পুড়ে মাথা নুইয়ে ঘাসের পানে চেয়ে বলল, ইয়ার, তোরা বুঝছিস না এখন যদি কিছু হয়? মেজর ভাই। পাশে বসা ইভান ক্যানে চুমুক দিতে দিতে বলল, আরে চিল। মেজর মানে বুঝিস? কত প্রেসার থেকে তার উপর অত উচ্চপদে যেতে যেতে এক পা কবরে। এত কিছু মনে রাখার সময় বা ইচ্ছা কিছুই থাকবে না আগে। কায়রা মুখ তুলে চাইল, মানে কি? মেজররা বুড়ো হয়? তাছাড়া কি, বেহুদা প্যানিক করিস না। কায়রা এক মুহূর্ত স্বস্তির নিঃশ্বাস ফেলল। চুপটি করে বসে থাকা ওর কপালে চিন্তার ভাঁজ দেখে মেধা একটু এগিয়ে এসে ওর কাঁধে হাত রাখল। কিন্তু সান্ত্বনা দেওয়ার বদলে মুখ টিপে হেসে বলল, আচ্ছা কায়া, তুই যখন ওনাকে গালি দিচ্ছিলি তখন ওনার রিয়াকশন কেমন ছিল রে? মানে মিলিটারির কায়দায় রিভার্স গালিটা লিখেছিস নাকি? কায়রা মেধার হাতটা ঝাড়া মেরে সরিয়ে দিয়ে চোখ রাঙাল। মেধা, তুই জাস্ট চুপ কর। তোর ওই পচা ডোবার মতো প্রেজেন্টেশনের চক্করে আমার লাইফ এখন ডার্ক মোডে চলে গেছে। আর তুই এখানে রসদ খুঁজছিস? পাশ থেকে রুশাফ ঘাসের উপর চিৎটাং হয়ে শুয়ে একটা হাই তুলে বলল, আরে ধুর। ইভান যেটা বলল লজিক আছে। আর্মি পার্সনরা এমনিতেও সারাদিন লেফট রাইট আর ডিউটি নিয়ে বিজি থাকে। তোর মতো একটা পুচকে মেয়ের ফালতু গালি মনে রাখার মতন ফালতু সময় ওনাদের নেই। চিল মার। তুজা এতক্ষণ চুপচাপ নখ খুঁটছিল, এবার সে কায়রার দিকে তাকিয়ে ফোরন কাটল। তা ঠিক। তবে ভাব তো একবার, মেজর সাহেব যদি ট্র্যাকিং টিম বসিয়ে দেয়। খুলনা ইউনিভার্সিটির বোটানি ডিপার্টমেন্টের 2nd ইয়ারের কায়রা ইয়াসিরকে যদি একদম জিপ গাড়ি নিয়ে এসে ক্যাম্পাস থেকে তুলে নিয়ে যায়। জাস্ট ইমাজিন। তুজা, তুই কি একটুও পজিটিভ কথা বলতে পারিস না? কায়রা এবার সত্যিই কেঁদে ফেলার মতো মুখ করল। এমনিতেই কাল রাত থেকে আমার হার্টবিট নরমাল হচ্ছে না। আর হাবা ইভান উল্টাপাল্টা থিওরি ঝাড়ছে। ইভান ক্যানের শেষ চুমুকটা দিয়ে শব্দ করে সেটা মাটিতে রাখল। তারপর কায়রার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, হ্যালো ম্যাডাম, আমি অলওয়েজ কমন সেন্স খাটাই। তুই কি ভাবিস বর্ডার পার হয়ে এসে কোনো ইয়াং ড্যাশিং মেজর তোকে ডায়েরি মেইনটেইন করে খুঁজতে আসবে? ওনারা বুড়ো না হলেও ম্যাচিউর তো বটেই। তোর মতো পিচ্চির উপর রাগ দেখানোর চেয়ে ওনাদের অনেক বড় বড় কাজ আছে। সো বেহুদা প্যানিক করিস না। তোর মতো গাধারে বিশ্বাস নেই গু। ইভান এবার ক্ষেপে উঠল। মানে? বল তুই। রিপিট কর আবার। বাল্লা বলছি। সব জানতা সমস্যার তুমি? না জেনে গানি সাজো। সর সামনে থেইক্কা, না হলে গু। এই কি করবি তুই? কি করব? বলেই হস্ত চালান করে দিল ইভানের চুলের মাঝে। যন্ত্রণায় মুখ বিকৃত করে কুকিয়ে উঠল ইভান। চুন্নি রে। ছাড় চুল। হুশ হুশ ছাড় বলছি।
ডিরেক্ট স্ক্যাল্প উপরে চলে আসবে তো। নিহার আর মেধা ততক্ষণে হাসতে হাসতে একে অপরের গায়ের উপর গড়িয়ে পড়ছে। মার কায়া, আরও জোরে মার। মেজরের রাগটা ইভানের উপরই ঝাড়। পাশ থেকে রুশাফ এবার চেঁচিয়ে উঠল, এই থামবি তোরা। কায়রা ইভানের চুল শেষ একটা ঝাঁকুনি দিয়ে ছেড়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, ধুর বালু। ইভান নিজের চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে কায়রাকে ভস্ম করে দেওয়ার মতো লুক দিল। বন্ধুমহল হুহা করে হাসতে হাসতে সময় গড়িয়েছে অনেকটাই। তাই আড্ডা আর জমল না। নিজ নিজ গন্তব্যে রওনা হল সবগুলো। অপরাহ্নের সমাপ্তি লগ্ন। ফালাকুন জুড়ে গোধূলির কমলাভ রশ্মির বিচ্ছুরণ। বিকেলের আলো তখন শেষ হয়ে আসছে। বেলা ফুরানোর সঙ্গে সঙ্গে ধেয়ে আসছে হেমন্তের মিঠে বাতাস। প্রাকৃতিক এত আয়োজনের মাঝে যশোর খুলনা হাইওয়ে ধরে তীব্র গতিতে ছুটে চলেছে একটি কালো রঙের হ্যারিয়ার গাড়ি। স্নিগ্ধ গোধূলির আলো এসে পড়েছে স্টিয়ারিং হুইলে রাখা শক্তপোক্ত হাত দুটোর উপর। চালকের চওড়া কাঁধ, টানটান চোয়াল আর রিজু বসার ভঙ্গিই বলে দেয় সে নিয়মতান্ত্রিকতার কঠিন ছাঁচে গড়া একজন সৈনিক। তবে এই মুহূর্তে তার গায়ে কোনো সামরিক পোশাক নেই। দীর্ঘ সুঠাম দেহে শোভা পাচ্ছে সাধারণ একটা নেভি ব্লু পোলো শার্ট আর কালো ট্রাউজার্স। নিখুঁতভাবে ট্রিম করা চুল, গভীর ও তীক্ষ্ণ চক্ষুদ্বয় যেন সম্মুখের পিছঢালা পথ ভেদ করে বহুদূর চলে যাচ্ছে। সুপুরুষ বলতে যা বোঝায় মেজর দুর্জয় আহসান ঠিক তাই। আচমকা একটা রিংটোন শান্ত পরিবেশটাকে এক ফুৎকারে উড়িয়ে দিল। ড্যাশবোর্ডে রাখা ওয়ানপ্লাস ফোনটার স্ক্রিন জ্বলে উঠেছে। ব্লুটুথ কানেক্টিভিটিতে ভেসে উঠল পাশে থাকা মানুষটার নাম সাইমন, দুর্জয়ের শৈশবের বন্ধু। দুর্জয় স্টিয়ারিংয়ের বাটনে চাপ দিয়ে কলটা রিসিভ করল। ওপার থেকে এক চিলতে হাসির আওয়াজ ভেসে এল, কি খবর মেজর সাহেব? শুনলাম খুলনা ব্যাক করছিস। কত দূর? নাকি চলে এলি? দুর্জয়ের গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, আর আধ ঘন্টা লাগবে। যশোর পার হয়ে গেছি। বাট দ্য থিং ইজ, আই অ্যাম নট ইন আ গুড মুড শায়ানগু। কেন? কি হয়েছে? এনিথিং সিরিয়াস? না, প্রফেশনাল কিছু না। পার্সোনাল অ্যানয়েন্স। পার্সোনাল অ্যানয়েন্স? কি হয়েছে? গতকাল রাতে এক অদ্ভুত কল এসেছিল আমার এই পার্সোনাল নম্বরে। ট্রাস্ট মি, সাম আননোন গার্ল কল্ড মি অ্যান্ড জাস্ট স্টার্টেড অ্যাবিউজিং। আই মিন, টানা 2 মিনিট ধরে ননস্টপ কিস্তি করল মেয়েটা। কোনো ম্যানার্স নেই, কোনো সেন্স নেই গে। ওপাশে সাইমন কিছুক্ষণ স্তব্ধ থেকে তারপর সশব্দে হেসে উঠল। হোয়াট? সিরিয়াসলি? তোকে গালি দিল? তুই ওটার পর কি করলি? ধমক দিসনি? তোর ধমকেই তো পরাণ পাখি খাঁচা ছাড়া হয়ে যাওয়ার কথা। ধমক দেওয়ার সুযোগ পেলে তো। আই ওয়াজ লাইক, হ্যালো, কে বলছেন? আর উপাস থেকে গালিগালাজ বন্ধ করে জাস্ট কোনো একটা মেয়ের নাম বলল, তারপর আমি জাস্ট নিজের পরিচয়টুকু দিয়েছি, ধুম করে কলটা কেটে দিল। তারপর যখন আমি ট্রাই করলাম, দেখলাম নম্বরটা ডিরেক্ট ব্লক লিস্টে ফেলে দিয়েছে। সি দ্য অডাসিটি। সাইমন এবার খানিকটা রসিকতার সুরে বলল, আরে ভাই, রিল্যাক্স। হয়তো কোনো বাচ্চা মেয়ে ভুল নাম্বারে কল করে তার বয়ফ্রেন্ডের উপর রাগ ঝেড়েছে। ওসব পাত্তা দিস না গে। নো সাইমন, ইটস নট অ্যাবাউট পাত্তা দেওয়া। আমি মিলিটারির অফিসার হতে পারি, কিন্তু তার আগে আমি একজন সিটিজেন। ওয়ান ক্যানট জাস্ট কল আ স্ট্রেঞ্জার অ্যান্ড স্পিড দিস কাইন্ড অব ফিল্থ। আই ওয়ান্ট টু নো, মেয়েটা আসলে কে? ওর সাহস কতটুকু যে এই কাজ করার পর আমাকে ব্লক লিস্টে রেখে ঘুরে বেড়াচ্ছে গি। ওপাশে সাইমন এবার সোজা হয়ে বসল। সে জানে দুর্জয় সহজে কোনো বিষয় নিয়ে মাথা ঘামায় না, কিন্তু একবার ধরলে সেটা শেষ না করে ছাড়ে না। সে বলল, ওকে ওকে, কুল ডাউন। নম্বরটা আমাকে টেক্সট করে দে। আই উইল রান আ ট্র্যাকিং অন দিস। ওই নম্বরের নাম, লোকেশন, এনআইডি, সব ইনফরমেশন আধ ঘন্টার মধ্যে তোর ফোনে চলে যাবে গু। ওক, আই নিড দিস। কুইক গি। খট করে লাইনটা কেটে দিল। অতঃপর কাঙ্ক্ষিত নম্বরটা টেক্সট করে পাঠালো সাইমনের নম্বরে। হেমন্তে আষাঢ়ে বর্ষণ নামলে যে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, সেই বিরক্তিকর পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে কায়রা আর মেধা। ছুটির পর ওরা মূলত পার্শ্ববর্তী একটা ক্যাফেতে গিয়েছিল। ফেরার পথেই ঝুম বৃষ্টি। ইতিমধ্যেই ঘণ্টা খানিক ধরে মুষলধারে ঝরছে আকাল বর্ষণ, আকাশের মেঘগুলো যেন আজ সমস্ত জল ঢেলে দেওয়ার পণ করেছে। ভারী বৃষ্টি থেকে বাঁচতে রাস্তার ধারের একটা জীর্ণ ছাউনির নিচে আশ্রয় নিয়েছিল ওরা।
অপেক্ষার প্রহর ভেঙে এখন বৃষ্টি কিছুটা কমে আসায় চারিদিকে অনুসন্ধিৎসু দৃষ্টি মেল ওরা। রাস্তায় গাড়ি চলছে প্রচুর, কিন্তু সবগুলোই বুকড, ভেতরে মানুষ গিজগিজ করছে। কায়রা হতাশ হয়ে মেধার হাত ধরে দাঁড়িয়েছিল। হুট করেই ওদের দৃষ্টিগোচর হল পাশে একটা আইসক্রিমের ভ্যান যাচ্ছে। আর তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে একটা বাচ্চা মেয়ে, বয়স হয়তো বড়জোর 4 কি 5 বছর। গোলুমলু তুলতুলে গাল দুটোর দিকে তাকালেই মন ভালো হয়ে যায়। বাচ্চাটার পাশে সুতির শাড়ি পরা এক তরুণী রমণী, দেখেই বোঝা যায় উনি ওর মা। কায়রার চেয়ে খুব বেশি বড় নন, বড়জোর 23-24 বছরের হবেন। বাচ্চাটা আইসক্রিমের ভ্যানের দিকে তৃষ্ণার্ত চোখে তাকিয়ে মায়ের আঁচল টানছে, কিন্তু মা যেন মৃদু ধমক দিয়ে বারণ করছেন। বাচ্চা পছন্দ করা চঞ্চল কায়রা আর স্থির থাকতে পারল না। বৃষ্টির ছাট উপেক্ষা করেই ও গুটি গুটি পায়ে এগিয়ে গেল ওদের দিকে। বাচ্চাটার তুলোর ন্যায় কোমল গাল হালকা টিপে দিয়ে বলল, হাই কিউটি, আইসক্রিম খাবে? তারপর তরুণীটির দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, আরে আপু, ও তো পিচ্চি মানুষ, আইসক্রিম খেতে চাচ্ছে যখন কিনে দিচ্ছেন না কেন? প্লিজ বকবেন না ওকে কি? রমণীটি মৃদু হাস্যে রিনরিনে কণ্ঠে বলল, আরে না আপু, বকছি না। এই ঠান্ডায় আইসক্রিম খেলে যদি আবার ঠান্ডা লেগে যায় সেই ভয়েই ধুর আপু, কিচ্ছু হবে না। বৃষ্টির দিনে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। জাস্ট ট্রাস্ট মি। কায়রা চোখের ইশারায় ভ্যানওয়ালা মামাকে ডাকল। বাচ্চাটার দিকে ঝুঁকে কায়রা আদুরে গলায় শুধাল, বলতো কিউটি, তুমি কোনো ফ্লেভারের আইসক্রিম খাবে? বাচ্চাটা লাজুক হেসে মায়ের পেছনে একটু লুকিয়ে বলল, স্ট্রবেরি। কায়রা উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, দ্যাটস মাই গার্ল। স্ট্রবেরি আমারও মোস্ট ফেভারিট ফ্লেভার। কায়রা নিজের আর বাচ্চাটার জন্য দুটো স্ট্রবেরি কোন নীল, আর মেধা ও বাচ্চাটার মায়ের জন্য নীল ভ্যানিলা। ওরা পাশেই একটা জায়গায় দাঁড়িয়ে আইসক্রিমগুলো খাচ্ছিল। বিভিন্ন কথার ফাঁকে হুট করে কায়রা বাচ্চাটার উদ্দেশ্যে বলল, বাই দ্য ওয়ে কুটিবুটি, তোমার নামটা কি? তুলতুলে পেজা তুলোর ন্যায় মেয়েটা ওর দিকে এক ঝলক চাইল। গোলাপি ওষ্ঠাধর প্রান্তে মিষ্টি হাসি ফুটিয়ে বলল, কুহেলিকা আহসান কুহুগি। ওয়েনজি, জানু, তোমার নামের সাথেও আমার মিল আছে গি। তোমার নাম কি আন্টি? কারা ইয়াসির কায়াগু। কুহু মায়ের শাড়ির আঁচল টেনে বলল, মাম্মা দেখো, আন্টিটার আর আমার নাম একরকম গু। কুহুর মা মেয়ের কপালে আলতো চুমু এঁকে বলল, শুনেছি মাগু। কারা এবার রমণীটির পানে চেয়ে বলল, আপনার নামটাই তো জানা হলো না আপুগু। আমি ইথিকা জান্নাত, আপুগু। পুনরায় আপু বলায় কিছুটা প্রস্তুত হয়ে উঠল কায়রা। ও ঘোর বিরোধিতা করে বলল, আরে আপু, আমি আপনার জুনিয়র। আপু বলছেন কেন? ইউ ক্যান কল মি কারা ওর কায়া, বাট প্লিজ ডোন্ট কল আপু। আই ফিল আনিজি গু। কারার কথায় মৃদু হাসল ইথিকা। আমি জানি তুমি আমার জুনিয়র, তবে জুনিয়রদের আপু বলাও কিন্তু একটা আর্ট। হোক গে আর্ট, বাট আপনি প্লিজ কারা অথবা কায়া বলুন। আপু বললে কেমন লাগে? ওকে জুনিয়র, কায়া। এবার ঠিক আছে? কারা ওষ্ঠাধর প্রসারিত করে বিস্তর হাস্যের সম্মতি সূচক মাথা নাড়াল। মেধা এতক্ষণ যাবৎ ওদের কর্মকাণ্ড লক্ষ্য করছিল। ইথিকা মেধার সাথে ও টুকিটাকি আলাপ সেরে বলল, তা তোমরা এই টাইমে এখানে? উত্তরটা মেধা দিল, আর বলবেন না আপু। এই মেয়ের যখন তখন কফি খাওয়ার বাতিক ওঠে। আর আজকে কফি খেতে গিয়ে পড়েছি ধরা। ঝুম বৃষ্টি, আর এখন গাড়িও পাই না। ইস, বাই দ্য ওয়ে তোমাদের বাসা কোথায় জুনিয়র? সোনাডাঙ্গা আপুগু। দুজনেরই? না, আমার সোনাডাঙ্গা আর ওর গল্লামারি উ। মেধার দিকে ইশারা করল কায়রা। বলো কি? গাড়ি না পেলে সন্ধ্যা রাত হবে তো উ। ব্যাপার না আপু, অভ্যাস আছে। বাই দ্য ওয়ে, আপনার বাসাটা? এই তো নিরালা। এখানে কুহুর জন্য টুকিটাকি জিনিসপত্র কিনতে এসেছিলাম। বাট ফেরার পথে একটা প্রবলেম হয়েছে। সমস্যা নাই, ওর বাবা চলে আসবে গু। ইতিমধ্যেই খুলনায় ঢুকে পড়েছে মেজর দুর্য আহসান। কিছুক্ষণের মধ্যেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাবে। ব্যস্ত রাজপথ বর্ষণ সিক্ত, তবুও নিজ গতিতে ধাবমান দুর্জয়ের গাড়ি। আকস্মিক তীক্ষ্ণ দৃষ্টি সম্মুখে নিবদ্ধ হল। রুদ্ধ হল গাড়ির গতি। তৎক্ষণাৎ ব্রেক কষে জানলার কাচ নামিয়ে পুনরায় দৃষ্টি বুলাল নিশ্চিত হতে। হঠাৎ চঞ্চল দৃষ্টি কিছুটা সামনে চেনা মুখটা ভেসে উঠতেই কুহুর কচি মুখটা আহ্লাদে উজ্জ্বল হয়ে উঠল।
সে এক ঝটকায় মায়ের শাড়ির আঁচল টেনে ধরে উত্তেজিত গলায় চিৎকার করে উঠল, মাম্মা! দেখো! বলার পর মুহূর্তেই মায়ের হাতের বাঁধন ফসকে কুহু এক ছুটে বৃষ্টির মধ্যেই ওদিকের ফুটপাত ধরে গাড়ির অভিমুখে দৌড় দিল। হুটহাট মেয়ের এমন কাণ্ডে ইথিকা অপ্রস্তুত হয়ে মেয়ের পিছু পিছু দৌড়াল। আরে কুহু! যেও না, বৃষ্টিতে ভিজো না। ছুটে গিয়ে গাড়ির দরজা খোলার আগেই দুর্জয় গাড়ি থেকে নেমে ক্ষিপ্র পায়ে এগিয়ে এসে কুহুকে কোল তুলে নিল। কুহু ওর গলা জড়িয়ে ধরে খিলখিল করে হেসে উঠল। কুহুর ভেজা চুলে হাত বুলিয়ে দুর্জয় মৃদু বকুনি দেওয়ার ভঙ্গিতে কিছু একটা বলল। ইথিকা ও দুর্জয়কে দেখে প্রসরিত হাসল। কিঞ্চিত দূরত্ব আর আলো আধারের দরুণ পুরুষ অবজবটা অস্পষ্ট দেখাল কায়রাদের কাছে। ওরা আর চাইল না সেদিকে। এরই মাঝে ইথিকা গাড়ির পেছনের সিটে বসল। আর দুর্জয় কুহুকে কোলে নিয়েই ড্রাইভিং সিটে বসে। গাড়িটা স্টার্ট নেওয়ার মুহূর্তে কুহু পেছনের জানালার কাচ নামিয়ে কায়রা আর মেধার দিকে হাত নাড়িয়ে আদুরে গলায় বলল, টাটা কায়া আন্টি। আবার দেখা হবে। গাড়ির ভেতর মৃদু আলো থাকার দরুন কায়রা কুহুর দিকে চেয়ে বলল, টাটা জানু। দুর্জয় কুহুর দৃষ্টি অনুসরণ করে এক ঝলক তাকাতে চাইল। তবে ব্যক্তিত্বের পরিপন্থী হওয়ায় চাইল না। খুলনার সুপরিচিত নিরালা আবাসিক অঞ্চলের কেন্দ্রস্থলেই শহরের তীব্র যান্ত্রিক কোলাহল থেকে যোজন যোজন দূরে অবস্থিত এক বিচ্ছিন্ন শান্ত অরণ্যভূমি। চওড়া পিচথালা রাস্তার দুধারে পরিকল্পিত সবুজের সমারোহে আভিজাত্যের নীরব আস্ফালন বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা সুউচ্চ অট্টালিকাটির নাম ছায়াবিথি। ঘন তরুচ্ছায়া সন্নিবেশিত ভবনটি নামের সার্থকতার প্রমাণক। বহুতল এ ভবনের দোতলায় পাশাপাশি দুটি বিশাল ফ্ল্যাটেই মালিকদের অবস্থান। ডান পাশের অপেক্ষাকৃত বৃহৎ ও সুসজ্জিত ফ্ল্যাটটি খুলনা ব্রজলাল কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ইকবাল আহসান সাহেবের, আর বাম পাশেরটি ওনার ছোট ভাই ইমতিয়াজ আহসান সাহেবের। বহুদিন পর আজ জমজমাট ইকবাল আহসানের ফ্ল্যাটের বিশাল ড্রয়িং রুম। একমাত্র ছেলের প্রত্যাবর্তন উপলক্ষে দুই পরিবারের মানুষই একত্রিত হয়েছে সেথায়। সদস্য সংখ্যা যে খুব বেশি তেমনটা নয়। গুটিকিয়েক সদস্যের উপস্থিতিতে ছোট্ট মিলনায়তন। দুর্জয় আহসান ইকবাল সাহেবের একমাত্র ছেলে। অন্যদিকে ইমতিয়াজ সাহেবের দুই ছেলে মেয়ে, উজান আর হুসা। তবে মজার ব্যাপার হল, দুর্জয়ের চেয়ে বছর চারেকের ছোট হওয়া সত্ত্বেও সংসার পেতেছে আরও বছর ছয়েক আগেই। এই ঘরেরই একমাত্র উজ্জ্বল নক্ষত্র কুহেলিকা আহসান কুহু। ড্রয়িং রুমের সোফায় আরাম করে বসেছিলেন পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা। একদম কোণের সিঙ্গেল সোফাটাতে জাকিয়ে বসেছে ছোট্ট কুহু। বড় দাদুর দেওয়া চিপসের প্যাকেট থেকে একটা একটা করে চিপস মুখে পুড়ছে, আর তার গোলগাল ফর্সা গালে লেগে থাকা চকলেটের দাগ স্পষ্ট জানান দিচ্ছে একটু আগেই বড়সড় একটা মিষ্টির আক্রমণ শেষ হয়েছে। হুট করেই সদর দরজায় কলিংবেল শব্দ তুলল। ইথিকা শাশুড়ি আর চাচি শাশুড়ির সঙ্গে কিচেনে ব্যস্ত ছিল। সকলের হাতে কাজ থাকায় বেল বাজতেই ও বলল, আমি দেখছি গু। চটজলদি পদক্ষেপে এগিয়ে গিয়ে দরজা খোলামাত্রই বাইরে ছাতা হাতে দাঁড়িয়ে থাকা উজানকে দেখে ইথিকা বেশ অবাক হয়ে বলল, আরে তুমি এত তাড়াতাড়ি চলে এলে? বললে না একটু দেরি হবে? দেখলাম কাজ শেষ, তাই। তোমরাও দেখি চলে এসেছ গু। হ্যাঁ, ওই আর কি, রাস্তায় ভাইয়ার সাথে দেখা হয়ে গেল। উজান ভেতরে পা রাখতেই ভেতরের সোফা থেকে কুহু একলাফে নেমে দৌড়ে এল। বাবার পা জড়িয়ে ধরে উচ্ছ্বসিত গলায় বলল, পাপ্পা! পাপ্পা জানো, চাচাই এসেছে। উজান ঈষৎ হাস্যে ভেজা ছাতাটা একপাশে রেখে সে নিচু হয়ে আলতো স্পর্শে মেয়েকে এক ঝটকায় কোলে তুলে নিল। কুহুর নরম চকলেটে মাখা গালে পরপর কয়েকটা চুমু খেয়ে বলল, সত্যি নাকি? কুহু মাথা দুলিয়ে বলল, হ্যাঁ তো। দুর্জয় তখন সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছে। সুঠামজু দেহাবিত গ্রে কালার শার্টে হাতা দুটো কোনুই অবধি গোটানো। ছোট ভাইয়ের দেখা পেতেই গাম্ভীর্যের মোটকাবিত মুখশ্রীতে এক চিলতে অতি ক্ষীণ হাসির দেখা মিলল। উজান মেয়েকে কোলে নিয়েই এগিয়ে গেল দুর্জয়ের দিকে। ডান হাত বাড়িয়ে দিয়ে বলল, ওয়েলকাম ব্যাক ভাইজা। রাস্তায় যা জ্যাম আর বৃষ্টি। চক্কি পোহাতে হয়েছে তো বহুত। দুর্জয় উজানের বাড়ানো হাতটা শক্ত করে চেপে ধরে আলতো জড়িয়ে ধরল। মৃদু হেসে বলল, থ্যাংক ইজ্জু। হ্যাঁ, হাইওয়েতে একটু বৃষ্টি ছিল, তবে লাকিলি বেশি সময় লাগেনি। তুই কেমন আছিস? আমি তো ফার্স্ট ক্লাস। চাচাই ভাতিজির টিম তো অলরেডি জাস্ট জমে গেছে দেখছি। উজান কুহুর নাকে একটা টোকা দিয়ে হাসল। পাশ থেকে গুসা চায়ের কাপ হাতে কিচেন থেকে বের হতে হতে ফোড়ন কাটল। আর বলো না ছোট ভাইজা।
বড় ভাইয়া আসার পর থেকে কুহুর আর মাটিতে পা পড়ছে না। ভাব বেড়েছে তোমার মেয়ের। ইকবাল আহসান সাহেব চশমাটা নাকের ডগায় নামিয়ে হেসে উঠলেন। তা যা বলেছিস। দুর্জয়কে দেখলে কুহু আমাকেও চেনে না গি। ইথিকা মুচকি হেসে বলল। তোমরা ভাইয়ার সাথে গল্প করো, আমি সবার জন্য গরম গরম কফি আর পাকোড়া নিয়ে আসছি গু। সবার হয়ে ইমতিয়াজ আহসান জবাব দিয়ে বললেন। আচ্ছা যাও। অনুমতিক্রমে সেখান থেকে প্রস্থান করল ইথিকা। তবে বাবাদের পাশে বসেই গল্পে মশগুল হল হুসা। দাদু কি ড্রয়িং রুমে রে? কারার ভয়ার্ত প্রশ্নের উত্তরে নিশ্চুপ রইল অপরপক্ষ। বিরক্তি আর ভয়ের মিশেলে এবার কিঞ্চিত ছাঝালো শোনাল কারার কণ্ঠ। এ বাল! শুনতে পাচ্ছিস না? বল। সাবধানে কথা বল বেয়াদব। বড আমি তোর গু। সম্মান করলে তো তোমার মুখে কথা আসে না। বলবি? কি বলবো? বললাম না দাদু ড্রয়িং রুমে কি না? পায়রা সোফায় হেলান দিয়ে আপন মনে নখ পুলিশ করতে করতে সামনে বসা দাদি আর বাবার দিকে চাইল, তারপর বেশ আয়েশ করে বলল। হ্যাঁ, আব্বুর সাথে বসে কিসের জেন সালিশ করছে। তবে রাবেয়া বেগম আজ বেশ ফর্মে আছেন। সালিশের কথা শুনেই কায়রার কলিজা শুকিয়ে কাঠ। ওদের দাদি রাবেয়া বেগম তেজসী মহিলার সামনে ওদের বাবা অবধিটু শব্দ করার সাহস পান না। সেই খাঁটি সিংহীর সামনে দিয়ে এই সন্ধ্যারাতে বাড়ি ফিরবে, তবে আজ কায়রা ইয়াসিরের জীবনের ইতি এখানেই। মনে মনে কাল্পনিক কা ঘিফ উ নের কাপড় চশমা দিয়ে দেখতে দেখতে কায়রা এবার ফোনের এপাশ থেকেই বোনের পা জড়ানোর ভঙ্গিতে মিনমিন করে বলল। আপু, লক্ষ্মী আপু আমার, একটু ম্যানেজ কর না প্লিজ। তুই না আমার জানের জান, পরাণের পাখি। পায়রা নখ শুকানোর জন্য বাতাসে হাত নাড়াতে নাড়াতে বাঁকা হাসল। ওমা! গালিগালাজ বন্ধ হতেই এক লাফে আপু হয়ে গেলাম। একটু আগে যে বালছাল কি যেন বলছিলি সেটার কি হবে? কায়রা বাচ্চার মতো মুখ করে কাদো কাদো গলায় বলল। ভুল হয়ে গেছে ওস্তাদ। এক্কেবারে কান ধরছি। এই যাত্রায় বাঁচিয়ে দে দাদুর ওই হাই ভোল্টেজ চাহনি আমি সহ্য করতে পারব না। জাস্ট মরেই যাব। বোনের এই নিষ্পাপ আরতিতে বরাবরের ন্যায় গলে গেল পায়রা। ওষ্ঠাধর বাকিয়ে বলল। হুহ, গলে গেলাম ভাবিস না। ভেতরে তোকে আসতে দিব, বাট শর্ত একটাই, আগামী 1 মাস আমি যা বলব তাই করবি। ডান? সুযোগের সদ্ব্যবহার। জানোয়ার একটা, মনে মনে বর বোনকে সহস্রাধিক গালি ছুড়লেও মুখে বলল। 100 বার ডান। তুই যা বলবি তাই হবে। গুনে গুনে 2 বছরের বর একমাত্র বোন আমার। না শুনলে হবে? সব শুনব, তুই শুধু দাদুর সামনে একটু ঢাল হয়ে দাঁড়া। পায়রা নখের দিকে তাকিয়ে সন্তুষ্টির হাসি হেসে বলল। হয়েছে, আর পাম দিতে হবে না। আয়, আমি ম্যানেজ করছি। তবে সাবধান, মুখটা একদম নিরীহ ছাগলের বাচ্চার মতো করে রাখবি। গুটি গুটি পায়ে একজোড়া তীক্ষ্ণ দৃষ্টির আড়ালে লুকিয়ে বাইরে যাওয়ার পরিকল্পনা আটছে পায়রা। ড্রয়িং রুম পেরিয়ে সদর দরজার কাছে যাওয়ার ঠিক আগ মুহূর্তে রাবেয়া বেগম ডেকে উঠলেন। কনে যাচ্ছিস? পায়রা শুকনো না ঢোক গিলল। দাদু আসলে। বেচারি পিছন ঘুরতেই দেখল রাবেয়া বেগম তাকে নয় বরং বাসার এক পরিচারিকাকে ডেকে হুকুম জারি করছেন। এবং ভাগ্য সহায় থাকার দরুন ওদের বাবা আনোয়ার ইয়াসির আর রাবেয়া বেগম দুজনেই ড্রয়িং রুম থেকে উঠে নিজ নিজ কক্ষে উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন। আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া জানিয়ে পায়রা দ্রুত পায়ে গিয়ে দরজা খুলে দিল। কায়রার ততক্ষণে ভিজে জুবুথুবু অবস্থা, পায়রা কোনোমতে নিজের ওড়নার আড়ালে লুকিয়ে ভেতরে নিয়ে এলোকে। ছায়াবিথির দোতলার শান্ত ফ্ল্যাটটিতে নিশীত নিস্তব্ধতা নেমেছে। দেয়ালঘড়ির কাটা 10টা পেরিয়ে 11টার ঘর ছুঁই ছুঁই। রুটিনমাফিক কঠোর শৃঙ্খলায় অভ্যস্ত মেজর দুর্জয় আহসান এতক্ষণে রাতের আহার সমাপন করে শয্যাগ্রহণের প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ টেবিলের উপর রাখা ওয়ানপ্লাস ফোনটি মৃদু কম্পনে একটা তীক্ষ্ণ শব্দ করে উঠল। নিশুতি নিস্তব্ধতায় আকস্মিক এহেন শব্দে দুর্জয়ের ভ্রু জোড়া কুচকাল সামান্য। হাত বাড়িয়ে ফোনটি তুলেই দেখল লকস্ক্রিনে ভেসে উঠেছে সায়মনের নাম। বার্তাটি উন্মোচন করতেই স্ক্রিন জুড়ে ভেসে উঠল একটি মেয়ের যাবতীয় জীবন বৃত্তান্ত। সায়মন কথা রেখেছে, কাঙ্ক্ষিত সময়ের একটু বিলম্ব হলেও নিখুঁত সামরিক ক্ষিপ্রতায় অজ্ঞাত অপরাধীর নারীনক্ষত্র তুলে এনেছে সে। ছক্কাটা অক্ষরের সারিতে জবলজবল করছে নাম, কারা ইয়াসির। দুর্জয় স্ক্রিনের উপর আলতো করে আঙুল ছুঁয়ে নিচে নামল। সঙ্গে একটা ছবিও জুড়ে দিয়েছে সায়মন। ফরমাল কোনো কাগজের জন্য তোলা সাদামাটা ছবি, তবে চঞ্চল চোখের চাউনি আর অবাধ্য কেশরাজ যেন চিত্রের মাঝেও কথা বলে উঠছে।
শুধুমাত্র শৃঙ্খলাভঙ্গের তদন্ত রক্ষায় দুর্জয় মেয়েটির মুখের অবয়বের দিকে খুব একটা গভীর দৃষ্টি দিল না। তবে পৃষ্ঠার একটু নিচের দিকে আসতেই কিছুটা বিস্ময় আর কৌতূহলের মিশ্রণে তার চোখ দুটি হঠাৎ আটকে গেল। মেয়েটি খুলনা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। শুধু তাই নয়, তার স্থায়ী নিবাস এবং বর্তমান হোমটাউনও এই খুলনা শহর জুড়েই। দৃষ্টিজোড়া সুতীক্ষ্ণ সে আরও একটু মনোযোগ দিয়ে দেখল খুলনার ঠিক কোথায় মেয়েটির বাস। স্পষ্ট অক্ষরে লেখা সোনাডাঙ্গা। সোনাডাঙ্গা শব্দটা মনে মনে একবার উচ্চারণ করল দুর্জয়। তবে বিশ্বাসটা ঘাটাল না আর। কুঁচকে আসা ভ্রু যুগল ততক্ষণে সূক্ষ্ম শিথিল হয়েছে। ফোনটা লক করে বিছানার পাশে টেবিলের উপর রেখে দিল কোনো এক অবহেলিত, তুচ্ছ বস্তুর ন্যায়। ঘরের আলো নিভিয়ে হিমেল হাওয়া জানালার পর্দা ঠেলে ভেতরে ঢুকতেই দুর্জয় চোখ বুঝল। ঘটনাটাকে খতিয়ে দেখার এক সৈনিক প্রয়োজন বোধ থেকেই ব্যাপারটা বিশ্লেষণ করল ও। তবে মেয়েটার পূর্বের কোনো রেকর্ড খারাপ না হওয়ায় আপাতত ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলে অতল নিদ্রার রাজ্যে পাড়ি জমাল। এ ভাই, ট্রিট দে। ফকিন্নির বাচ্চারা নিজেরা কিন্না গিলতে পারো না। তোগে কারণে দুদিন বাদে রাস্তায় থালা নিয়ে বসতে হবে আমার। কায়রা আর নিহারের কথোপকথনে মাথা চাপড়াল বাকি চার মানিক। তুজা ফোড়ন কেটে বলল, তোর মতো মিসকিনের কত সাহস! তুই আমাদের ফকিন্নি কস? এই কি বললি তুই? নিহার ক্ষিপ্ত বেগে এগিয়ে এলো তুজার দিকে। বেচারি তৎক্ষণাৎ মেধার পিছনে লুকিয়ে বলল, যা বলছি ঠিক বলছি। নিহার ওর মাথায় গাঁট মারতে যেতেই পাশ থেকে রুশাফ বলল, আরে ভাই, বাদ দে। পাগলে কিনা বলে। এই টিকটিকির পুত, কি বললি তুই আমায়? ইভান বসা থেকে লাফিয়ে উঠে বলল, যা বলেছে ঠিক বলেছে। তোদের কত সাহস? আমার ভাইরে মিসকিন কস। অতঃপর ও নিহারের কাঁধে হাত রেখে চাপড়িয়ে বলল, আমার ভাই হচ্ছে বোডলক্স আল্ট্রা প্রোম্যাক্স। তাই না রে দোস্ত? নিহার ভ্রু কুঁচকে তাকাল। অতিভক্তি চোরের লক্ষণ, কুপ্রবাদটা চিৎকার করে বলছে ওর ভেতরের সত্তা। আর সেটাকেই সঠিক প্রমাণ করে পরক্ষণেই ইভান বলল, তো নিজের বোডলক্স সত্তাটা একটু দেখ ভাই। খাওয়া আমাদের কিছু গু। নিহার কষিয়ে একটা গাঁটটা মারল ইভানের মাথায়, সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল ইভান, শালা, তেল মারলাম তাও ফ্রিতে থাবড়া পাইলাম। তোর তেলের কোয়ালিটি থার্ড ক্লাস, বুঝছিস? ফ্রিতে রিচার্জ করতে আসছিস, চামচামি করে খাওন আদায় করবি। মেধা এবার ওদের আটকে বলল, এই নিহার, ইভানরে মারিস না। ও তো সত্যি কথাই বলছে। তুই তো আসলেই বড়লোক। তোর পকেটের সাইজ আর আমাদের পকেটের সাইজ কি এক? দেনা ভাই, একটা ছোটখাটো কাবাব ট্রিট। মেধার পেছন থেকে মুখ বাড়িয়ে তুজা বলল, কাবাব? ধুর, এই কিপটার দল ওসব খাওয়াবে না। বড়জোর 1 কাপ লাল চা আর 2 টাকার টোস্ট বিস্কুট। তুজা, তুই আরেকবার মুখ খুলবি না, তোরে আমি ল্যাবের ওই ফরমালিনের ড্রামে চুবায় রাখব। বোটানির প্র্যাকটিক্যাল বানায় দিব একদম গ। আইডিয়াটা খারাপ না। তবে নিহার, তুই যতই চিল্লাইস, আজকে কিন্তু পার পাচ্ছিস না। কালকে যে অ্যাসাইনমেন্টের জন্য তুই আমাদের খাটাইলি, সেটার পারিশ্রমিক কই? রুশাফের সঙ্গে তাল মিলিয়ে এবার কারাও বলল, একদম ঠিক। আমার তো মনে হয় নিহারের ওয়ালেটে টাকা না, ইটের টুকরা থাকে। বের করতে গেলেই ও অমন চিল্লাইয়া ওঠে কি। এই কায়া, তুই তো চুপই থাক। কালকে মেজরের ভয়ে যার কলিজা শুকাইয়া আমসি হয়ে গেছিল, সে আসছে এখানে আমার ওয়ালেট নিয়ে কথা বলতে। কি রে, মেজর সাহেব ট্র্যাকিং টিম পাঠাইছে নাকি রে? এই বেটা, একদম মুখ সামলে। ওই টপিক তুলবি না বলছি। আমার এমনিতেই প্রেসার হাই হয়ে আছে গ। ইভান কারার দিকে তাকিয়ে বলল, শালি রে শালি, তাই তো বলি, প্রেসার হাই তো ট্রিট খা, ঠান্ডা হয়ে যাবি। নিহার, চল ভাই, ক্যাফেটেরিয়ার দিকে পা বাড়াই। তুই শুধু পকেটটা একটু আলগা কর গু। নিহার এবার পকেট থেকে মানিব্যাগ বের করে সিলিংয়ের দিকে তাকানোর ভান কর বলল, উফ, খোদা, এই রাক্ষসগুলারে আমার পেছনেই কেন লেলিয়ে দিলা? চল শালা ফকিন্নির দল, চল। আজকে তোদের খিলগাঁও স্টাইলের চিজ বার্গার খাওয়ামু। এরপর যদি কেউ আমার কাছে 1 টাকার চকলেটও চাস, ওরে ভৈরবে নিয়া চুবামু। মেধা উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ইয়েস, বার্গার। চল জলদি, ও যেন আবার মন পরিবর্তন না করে ফেলে। রুশাফ আবেগে গদগ্ধ হয়ে নিহারের গলা জড়িয়ে ধরে বলল, তুই আসলে একটা হীরা রে দোস্ত। খাঁটি হীরা। হ্যাঁ, আর তোমরা অ্যানলার গ্রেড যাওরা গু।
ওর এমন কথায় ইভান বেশি জোরে হেসে বলল, দিছে রে দিছে। রুশাফের আবেগে মুতে দিছে ঘি। ঝাল বার্গারের বদৌলতে কয়রার বর্তমান অবস্থান হয়েছে পার্শ্ববর্তী আইসক্রিমের ভ্যানের কাছে। তবে সবাই নাই, শুধু সে আর মেধা। মূলত এরা দুটোই ঝাল সহ্য করতে পারে না, তাই বাকিগুলো দুষ্টুমি করে করে ভেগেছে। দুটিতে মিলে মনের সুখে আইসক্রিম খেয়ে চলেছে। খাওয়া শেষে কোনো দিকে না চেয়েই আইসক্রিমের বাটিটা শূন্যে ছুঁড়ে মারল কায়রা। ফাঁকা বাটিতে আর লক্ষ্যপাত না করে স্বভাবসুলভ অলস ভঙ্গিতে হামি তুলল। তবে হালকা বাতাসে উড়তে থাকা আইসক্রিমের বাটিটা ঠিক লক্ষ্যভ্রষ্ট হল না। ক্যাফেটেরিয়ার চত্বরে দাঁড়িয়ে ফোনে এক অত্যন্ত জরুরি আলাপে মগ্ন থাকা মেজর দুর্জয় আহসানের চওড়া পিঠের ঠিক মাঝ বরাবর গিয়ে আছড়ে পড়ল সেটা। চকলেট আর স্ট্রবেরির আঠালো মিশ্রণটা মুহূর্তে ওর দামি নেভি ব্লু শার্টের শৃঙ্খলতা ধূলিসাৎ করে নিচে গড়িয়ে পড়তে লাগল। ফোনে কথা বলতে বলতেই পিঠে এক অদ্ভুত ঠান্ডা চচটে অনুভূতি টের পেয়েই শক্ত হয়ে গেলেন দুর্জয়। টানটান চোয়াল আরও শক্ত হল, ভ্রু জোড়া কুঁচকে গেল চরম বিরক্তিতে। মুখ দিয়ে বেরিয়ে এল, হোয়াট দ্য। বিপরীতে দাঁড়িয়ে থাকা মেধার চোখ তখন চরকগাছ। কায়রার এই কাণ্ড দেখে ও ভয়ে কুকড়ে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কি করলি কায়া? মেধার চাপা চিৎকারে বোকা বনে গেল কায়রা। প্রশ্নোত্তর দৃষ্টি মেলে চাইতেই তুজার সম্মুখে ইশারা করল। দৃষ্টি অনুসরণ করে পাশ ফিরতেই নয়ন বিস্ফোরিত। অচেনা আগন্তুকের ধমকের ভয়ে শুকনো ঢোক গিলে ও বলল, দৌড়া মেধা। ওরা দুজনেই ওখান থেকে চম্পট দেওয়ার জন্য ক্ষিপ্র পায়ে দৌড় লাগাল। ওদিকে পিঠের শার্টের দফারফা দেখে দুর্জয় ফোন কান থেকে নামিয়ে ঝড়ের বেগে পেছনে ঘুরল। সূক্ষ্ম বিবেচনাবোধ অপরাধীকে চিহ্নিত করতে ভুল করল না। ক্যাম্পাসের ভিড় ঠেলে দুটো মেয়েকে প্রায় অলিম্পিকের গতিতে পালিয়ে যেতে দেখে গমগমে গম্ভীর কণ্ঠ পুরো চত্বর কাঁপিয়ে আদেশ জারি করল, এই স্টপ, স্টপ রাইট দেয়ার। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মেজরের সেই বজ্রকঠিন কণ্ঠের ধমক বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই কায়রা আর মেধা ততক্ষণে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা একটা অটো রিকশায় হুড়মুড় করে উঠে ড্রাইভারকে তাড়া দিয়ে হাওয়া হয়ে গেছে। দুর্জয় ক্ষুব্ধ দৃষ্টিতে দূর দিয়ে চলে যাওয়া অটোর দিকে তাকিয়ে রইল। সুপুরুষ মুখাবয়ব রাগে রিরি করেছে। গল্প অবিস্মৃতি। লেখনী নরিন বিরতিশা।